প্রথমত একটা বিষয় ক্লিয়ার করে নেওয়া যাক, সে ব্যাপারটি হলো, যেহেতু আপনারা নতুন ব্যাচের নতুন শিক্ষার্থী, সেহেতু অনেক শিক্ষার্থী হয়তোবা এমন থাকবেন যে শিক্ষার্থীগুলো ইতিমধ্যে কোরআন তেলাওয়াত করতে জানেন। এটা আমরা বিশ্বাস করি যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের মধ্যে প্রায় 50 থেকে 60% শিক্ষার্থী তারা আগে থেকেই কোরআন তেলাওয়াত করতে জানেন। তাহলে কেন অংশগ্রহণ করলেন? তার কারণটি হচ্ছে হয়তোবা কোনো ত্রুটি আছে, পড়ায় অশুদ্ধতা আছে, পড়ায় কোনো জড়তা আছে, যার কারণে সেগুলোকে শুধরে নেওয়ার জন্যই মূলত আপনারা আজকের ক্লাসে অংশগ্রহণ করেছেন। আমরা আশা করছি, এবং আপনি যদি পরিশ্রম করেন এবং আমাদের প্রত্যেকটি রুলস, প্রত্যেকটা নিয়ম নীতি মেনে চলার চেষ্টা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে চান, ইনশা আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে আপনাকে পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার সেই সুবর্ণ সুযোগ দান করবেন ইনশাআল্লাহ। তবে শর্ত কিন্তু সেটাই, আমরা যেভাবে প্রত্যেকটা বিষয় শেখাবো, যেভাবে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বোঝাবো, ঠিক সেভাবেই বোঝার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, আপনাকে পরিশ্রম করতে হবে, অনুশীলন করতে হবে, এবং তৃতীয়ত আপনাকে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। এই তিনটার সমন্বয় আশা করা যায় আপনি পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। একটা কথা বলে নেওয়া ভালো, সেটা হলো পবিত্র কোরআনুল কারীম কিন্তু বিভিন্ন কারণে তেলাওয়াত ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়। এটা কিন্তু একটা কারণ আপনাকে বলা যাবে না, বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিষয় কম বেশি হওয়ার কারণেই মূলত পবিত্র কোরআনুল কারীম অশুদ্ধ হয়ে যায়, পবিত্র কোরআনুল কারীম ভুল হয়ে যায়, সোয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যায়। এখন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করলে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা হলো প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি। প্রথমত একটি নেকি, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ভালোবেসে মুস্কি হেসে একটির পরিবর্তে সেটাকে বর্ধিত করে 10টি করে দেন। তাহলে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি। সেই নেকি তো আমরা পাবোই না, বরং ওই কোরআন আমাদেরকে অভিশাপ দিবে। ওই কোরআন তেলাওয়াতের কারণে আমাদের আমলনামায় সওয়াবের পরিবর্তে গুনাহ লিপিবদ্ধ হবে। তাহলে এটা কিন্তু একটি ভুলের কারণে নয়। হতে পারে যেখানে টান আছে আপনি টান দিচ্ছেন না, হতে পারে আপনার অক্ষরটির উচ্চারণ সহি হচ্ছে না, হতে পারে আপনি অক্ষরটি যেভাবে উচ্চারণ করছেন উচ্চারণগত ত্রুটি আপনার হচ্ছে, হয়তোবা অক্ষরটি যেভাবে উচ্চারণ করা দরকার আপনি সেভাবে না করে ভিন্ন একটা পদ্ধতিতে নিজের মতো করে নিজের মন মতো করে করছেন। এগুলোর কারণেই কিন্তু মূলত আমাদের পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতে ভুল হয়ে যায়। এজন্য অবশ্যই আজকে এই যে এখন ক্লাস শুরু হবে, সবাই খুব ভালো করে মনোযোগ দিয়ে মোবাইল স্ক্রিনের দিকে দেখতে থাকুন, এবং আমি যেই কথাগুলো বলি সেই কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। আশা করা যায় প্রত্যেকটা বিষয় আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, স্বচ্ছ পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম যে আমরা প্রথম রমজান থেকে একেবারে আলিফ থেকে শুরু করব, অর্থাৎ আরবি 29টি অক্ষর, অক্ষরের সর্বপ্রথম যে অক্ষরটি সে অক্ষর থেকে শুরু করব। তবে অক্ষর পরিচিতির আগে কোরআন পড়তে গেলে, আরবিক শব্দ গঠন করতে গেলে কিছু চিহ্ন, কিছু সাংকেতিক চিহ্ন আপনাকে চিনতে হবে, কিছু সাংকেতিক চিহ্ন আপনাকে বুঝতে হবে যে এই জিনিসটা কি, বা এটার নাম কি, এই জিনিসটা কিভাবে গঠন করা হলো, এই জিনিসটার কাজ কি। এরকম কিছু চিহ্ন আছে। এই চিহ্নগুলো প্রথমত আমরা জানবো, প্রথমত আমরা একটু দেখার চেষ্টা করব, এবং তার পরবর্তীতে আমরা অক্ষর নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ। শুরুতে লক্ষ্য করে দেখেন যে এখানে আহ নাম্বার দেওয়া আছে, সংখ্যা দিয়ে নাম্বার দেওয়া আছে। এখানে দেখেন 1 নাম্বার রয়েছে, 2 নাম্বার রয়েছে, 3, 4, 5 নাম্বার রয়েছে। তো আমরা এই 1 নাম্বার থেকে শুরু করে 5 নাম্বার পর্যন্ত আজকে আলোচনা করব। খুব ভালো করে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। 1 নাম্বারে রয়েছে অক্ষর পরিচয়। তো অক্ষর পরিচয় দিতে গেলেই তো আলিফ থেকে শুরু করতে হবে, এটাকে আমরা আপাতত স্কিপ করলাম, আপাতত। দ্বিতীয়তে রয়েছে হারকাত। কি রয়েছে? হারকাত। দেখেন, দ্বিতীয় নাম্বার বলতে কিন্তু এটা না, দ্বিতীয় নাম্বার বলতে আমি ওপরেরটাকে বোঝাচ্ছি। দ্বিতীয় নাম্বারে রয়েছে হচ্ছে হারকাত। এখন হোয়াট ইজ দ্য হারকাত? মা হুয়াল হারকাত, হারকাতটা কি? আমরা কিন্তু অনেকেই জানি, আমি কিন্তু প্রথমেই স্বীকার করেছি যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন তার মধ্যে প্রায় 60 থেকে 70% শিক্ষার্থী কোরআন আগে থেকে হয়তো বা পড়তে পারেন, একটু প্রবলেমের কারণে আমাদের কাছে অংশগ্রহণ করেছেন। তবে বাদ বাকি 30% হয়তো বা একেবারে নতুন,
যারা হারকাত সম্পর্কে কিছুই জানে না, তাহলে আমরা প্রথমত হারকাত নিয়ে একটু আলোচনা করতে চাই। আসলে হারকাতটা কি জিনিস? দেখেন, হারকাত বলতে মূলত তিনটি বিষয়কে বোঝানো হয়। কয়টি বিষয়কে বোঝানো হয়? তিনটি বিষয়কে বোঝানো হয়। আমি যদি একটু জুম করে দেই, যতটুকু জুম করা যায়, খুব ভালো করে লক্ষ্য করে দেখেন। হয়তো একটু অস্পষ্ট দেখা যেতে পারে, আমি একটু পরে ক্লিয়ার দেখানোর চেষ্টা করছি। হারকাত বলতে আমি বলেছি তিনটা বিষয়ের সমন্বয়ে একটা বিষয় দাঁড়ায়, সেটাকে বলা হয় হারকাত। কি বলা হয়? হারকাত। প্রথমটি হচ্ছে জবর, দ্বিতীয়টি হচ্ছে জের, তৃতীয়টি হচ্ছে পেশ। প্রথমটি হচ্ছে জবর, দ্বিতীয়টি হচ্ছে জের, তৃতীয়টি হচ্ছে পেশ। উল্টা দিক থেকে যদি বলি, পেশ, জের, জবর। আপনি উল্টাপাল্টা করেও বলতে পারেন, জবর জের পেশ বলতে পারেন, জের জবর পেশ বলতে পারেন, পেশ জের জবর বলতে পারেন। এটা সিদ্ধান্ত আপনার, তবে এই তিনটা আপনাকে মাথায় রাখতে হবে: জবর, জের, পেশ। জবর, জের, পেশ। এখন আসেন, আমরা জবর কাকে বলছি? আপনি জবরের ডেফিনেশনটা কিভাবে দিবেন, বা আপনি জবরটা কেমনে চিনবেন যে এটা হচ্ছে জবর? একটা প্রশ্ন আছে না? কারণ আমরা তো মোটামুটি 65 থেকে 70% মানুষ আমরা জবর জেদ পেশ আগে থেকেই চিনি, আলহামদুলিল্লাহ। কিন্তু বাদবাকি 30% মানুষ আমরা ধরে নিলাম তারা জবর জেদ পেশ আগে থেকে চিনে না। এখন কোনটাকে জবর বলতে হবে, কোনটাকে জের বলতে হবে, কোনটাকে পেশ বলতে হবে, এটাও তো আমাদেরকে বোঝা দরকার। কারণ এখানে না লেখা আছে যে এটা হচ্ছে জবর, এটা জের, এটা পেশ, আমরা বুঝে নিলাম, আমরা ধরে নিলাম, শিক্ষিত মানুষ জন্য এটা পড়তে পারছি যে এটা জবর, এটা জের, এটা পেশ। কিন্তু যেখানে লিখা থাকবে না আমরা কোনটাকে জবর ধরবো, কোনটাকে জেদ ধরবো, কোনটাকে পেশ ধরবো, এই ব্যাপারে আমরা একটু খোলাখুলি এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। খুব ভালো করে লক্ষ্য করুন, একদম এবার স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে আশা করছি। দেখেন, প্রথমটা হচ্ছে জবর, প্রথমটা হচ্ছে জবর, দ্বিতীয়টি হচ্ছে জের, তৃতীয়টি হচ্ছে পেশ। এখন আমরা যদি একেবারে স্পেসিফিকলি নির্দিষ্টভাবে জবর নিয়ে কথা বলি, তাহলে জবরের সংজ্ঞাটা এমন হবে যে কোনো আরবি হরফের ওপর যদি, আমি আবার বলছি, কোনো আরবি হরফের ওপর যদি আড়াআড়ি অথবা কোনাকুনি একটি দাগ দেখা যায়, রেখা দেখা যায়, তাহলে তাকে বলা হয় জবর। এটা কিন্তু ওপরে দেখেন, আমরা ধরে নিলাম যে এই যে একটা সরু দাগ টেনে দিয়েছে, এটা একটা অক্ষর মনে করেন, একটা হরফ, আরবি একটা অক্ষর আপনি মনে করেন, একটু কনসিডার করেন আর কি। তো মনে করি এটা একটা অক্ষর। তো কোনো অক্ষর বা হরফের ওপর যদি আড়াআড়ি অথবা কোনাকুনি একটি দাগ দেখা যায়, একটা দাগ দেওয়া হয়, তাহলে সেটার নাম হচ্ছে জবর। আড়াআড়ি কোনাকুনি যদি একটি দাগ দেওয়া যায়, বা একটি ছোট্ট যদি দাগ দেওয়া যায়, বা একটা রেখা টানা যায়, তাহলে যেটা হবে সেটার নাম হচ্ছে জবর। একই রকম ভাবে সেই সেম জবরটাকে যদি আমরা জাস্ট খালি ওপর থেকে একদম টেনে নিয়ে এসে, মনে করুন এখান থেকে টান দিয়ে আমরা নিচের দিকে নিয়ে আসলাম, তাহলে যেটা ছিল ওপরে তখন নাম ছিল জবর, যখন আসলো নিচে তখন হয়ে গেল জের। ব্যাপারটা কিন্তু মজার। যখন ওপরে ছিল তখন ছিল জবর, যখন ছিল নিচে তখন হয়ে গেল জের। অনেকের কাছে বলতে মানে মনে হতে পারে, হুজুর এই জবর জের পেশ আপনি চেনাচ্ছেন, এগুলো তো ছোটবেলা থেকেই পড়ি, ছোটবেলা থেকেই জানি। একটু ধৈর্য ধারণ করার আমি অনুরোধ করব। আমরা একেবারেই একদম যত নিচ থেকে পারা যায় সেই নিচ থেকে কিন্তু আমরা শুরু করেছি। এখানে কিন্তু অনেক না জানা বিষয় আছে, একটু অপেক্ষা করেন, সে ব্যাপারে আমি আলোচনা করব। হয়তো বা এগুলো আপনাদের জানা জানা বিষয়গুলো আর একটু ভালো করে জেনে নেন, যাতে করে আপনি নিজে বোঝার পাশাপাশি অপরকেও বোঝাতে পারেন। আর যাদের জানা নেই তারা তো নতুন করে জানছেন, আলহামদুলিল্লাহ। তাহলে যখন এটা ওপরে আড়াআড়ি কোনাকুনি দাগ ছিল তখন ছিল জবর, আর যখন নিচে আড়াআড়ি কোনাকুনি দাগ হয়ে গেল তখন সেটা হয়ে গেল জের। তাহলে আড়াআড়ি কোনাকুনি ওপরের দাগ সেটা হচ্ছে জবর, আর যখন আড়াআড়ি কোনাকুনি নিচে দাগ দেওয়া হয় তখন সেটা হয়ে যায় জের। এবার দেখেন, লক্ষ্য করে দেখেন, ওপরের যেটা, এটা হচ্ছে একটি মাথা গোল। একটি মাথা কি গোল, দেখেন না কি সুন্দর একটু গোল উপরের মাথাটা। এগুলোর মাথা কিন্তু গোল ছিল না, সরাসরি একটা রেখা ছিল, এটা আড়াআড়ি কোনাকুনি রেখা। এটা কিন্তু সরল রেখা নয়, আড়াআড়ি কোনাকুনি রেখা। আর যেটা পেশ, এটা হলো এক মাথা গোল, উপরের মাথাটি কি গোল। তো যেটার উপরের মাথাটি গোল থাকবে সেটা হচ্ছে পেশ। তাহলে আমরা আরেকবার যদি বলি,
আড়াআড়ি কোনাকুনি দাগ যেটা ওপরে থাকবে সেটা হচ্ছে জবর, আড়াআড়ি কোনাকুনি দাগ যেটা নিচে থাকবে সেটা হচ্ছে জের, আর যেটার মাথা গোল থাকবে সেটার নাম হচ্ছে পেশ। নাম পেশ, হুজুর এর চাইতে কি সহজ করে বলা যায় না? হ্যাঁ, অবশ্যই বলা যায়। যেটা একটা পদ্ধতি আছে, যদি খোঁজা যায় এটা সহজ পদ্ধতিও আছে। সেটা জানতে চান সেই সহজ পদ্ধতিটা কি? তাহলে চলুন সেই সহজ পদ্ধতিটা আমি আপনাদেরকে শিখাই দিই। একদম ইজি। সেটা কি? ওপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, এক মাথা গোলটার নাম পেশ। ওপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, এক মাথা গোলটার নাম পেশ। ওপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, এক মাথা গোলটার নাম পেশ। ওপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, এক মাথা গোলটার নাম পেশ। এখন অনেকের প্রশ্ন হতে পারে, হুজুর আপনি যে ঢালাও ভাবে বলছেন যে উপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, এক মাথা গোলটার নাম পেশ, ওপরে কি আর কিছু হতে পারে না? জি হতে পারে। তবে এই যে আড়াআড়ি বা কোনাকুনি রেখা, এটা যদি ওপরে থাকে তাহলেই সেটা হচ্ছে জবর। আমি সেই বিষয়টাকে মাথায় রেখে বলছি ওপরেরটার নাম জবর। আমরা তো বড় সংজ্ঞাটা শিখেছি যে কোনো অক্ষরের ওপর বা হরফের ওপর যদি আড়াআড়ি কোনাকুনি রেখা থাকে সেটার নাম হচ্ছে জবর। এটাকে সংক্ষিপ্ত ভাবে আমরা নিয়ে আসলাম ওপরেরটার নাম জবর। আমরা লং সূত্র শিখেছি, সংজ্ঞা শিখেছি যে কোনো অক্ষরের নিচে আড়াআড়ি বা কোনাকুনি যদি রেখা হয় সেটার নাম জের। আমরা শর্টকাটে বলে নিচ্ছি নিচেরটার নাম জের। আবার আমরা বলেছি যে কোনো অক্ষরের ওপর যদি একটি মাথা গোল কিছু পাওয়া যায় সেটার নাম হচ্ছে পেশ। আমরা সহজে বলে দিই এক মাথা গোলটার নাম পেশ। তাহলে সকলে মুখস্থ করে নেন, ওপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, এক মাথা গোলটার নাম পেশ। হলো এই যে জবর, এই জবর মূলত বাংলায় কিসের উচ্চারণ দেয়? দেখেন আমি নিচে সুন্দর করে লিখে দিয়েছি যে জবরে উচ্চারণ দেয় আকারের। জবরে উচ্চারণ দেয় কিসের? আকার। আকার। উদাহরণ দেওয়া যেতে পারে এভাবে, বা জবর বা, ব আকার বা। তাহলে কিসের উচ্চারণ দিল? জবর আকারের উচ্চারণ দিল। জের উচ্চারণ দেয় হচ্ছে রস্ব ইকারের। জের উচ্চারণ বাংলায় দেয় হচ্ছে রস্ব ইকারের। রস্ব ই, রস্ব ইকার, রস্ব ইকার। উদাহরণ, বা জের বি, ব রস্ব ইকার বি, বা জের বি, ব রস্ব ইকার বি। তাহলে জের উচ্চারণ দেয় কিসের? খুব ভালো করে বুঝুন, জের উচ্চারণ দেয় হচ্ছে রস্ব ইকারের। পেশ উচ্চারণ দেয় হচ্ছে রস্ব উকারের। পেশ উচ্চারণ দেয় রস্ব উকারের। উদাহরণ, বা পেশ বু, ব রস্ব উকার বু, বা পেশ বু, ব রস্ব উকার বু। আবার যদি আমরা প্রথম থেকে বলি, বা জবর বা, ব আকার বা, জবরে আকার, বাজের বি, বরস্যে ইকার বি, জেরে রস্য ইকার, বা পেশ বু। এখানে কিন্তু বা নেই, আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। বা পেশ বু, ব রস্য উকার বু। তাহলে আমরা এই টোটাল হারকাতের যে ব্যাপারটি, হারকাত মনে আছে, তিনটি বিষয়ের সমন্বয়ে হারকাত গঠিত। এক নাম্বার জবর, দ্বিতীয়টা হচ্ছে জের, তৃতীয়টি হচ্ছে পেশ। জবর কাকে বলে? উপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, এক মাথা গোলটার নাম পেশ। জবরে আকার, জেরে ঋষিকার বা রস্য ইকার, পেশে রস্য উকার। আশা করছি হারকাত নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম নাই। অর্থাৎ হারকাত দেখতে কেমন, হারকাত কোনটাকে কি বলবো, কোনটার কি উচ্চারণ, বুঝতে পেরেছেন আপনারা? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মোটামুটি কিন্তু এই যে হারকাত, হারকাতের পরিচিতি সম্পর্কে জানতে পারলাম। কি জানতে পারলাম? হারকাতের পরিচিতি সম্পর্কে, অর্থাৎ হারকাত দেখতে কেমন, হারকাতের উচ্চারণ কিভাবে করতে হয়, বা হারকাতের উচ্চারণ জবরে কি হয়, জেরে কি হয়, পেশে কি হয়, এই ব্যাপারগুলো আমরা স্পষ্ট জানতে পারলাম। এইবার আমরা একটা সূত্র মুখস্থ করব, ছন্দে ছন্দের সূত্র। দেখবেন স্বাভাবিকভাবে মানুষের ব্রেন এলোমেলো অগোছালো কোনো বিষয় শুনলে খুব ভালো করে মনে রাখতে পারে না। বাট যখন একটু গোছালো ছন্দে ছন্দে কোনো কিছু, কবিতার মতো করে কোনো কিছু তাকে বলা হয়, খুব সহজেই কিন্তু মানুষের ব্রেনে সেটা ক্যাচ করে নিতে পারে, ধারণ করে নিতে পারে। তো আমরা এই মুহূর্তে হারকাতের একটি সংজ্ঞা মুখস্থ করব, বা হারকাতের একটি ছন্দ মুখস্থ করব। সেটা কি? সেটা হচ্ছে
এক জবর এক জের এক পেশকে, 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 এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। এবার আরেকটু যোগ করব। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এখন আসেন, যে সূত্রটা আমরা পড়লাম, সব লেখালেখি বন্ধ। আমি বলেছি যখন আমি বলবো ঠিক তখনই লিখবেন, এটা আপনার প্রতি দায়িত্ব, কর্তব্য। এটা আমার অর্ডার, এবং যখন আমি বলবো ঠিক তখনই আপনি লিখবেন, এছাড়া অন্য কিছু লিখবেন না। তাহলে আমরা বললাম যে এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। তারপরে বলছি হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এখন তাড়াতাড়ি ব্যাপারটা কি? তাড়াতাড়ি ব্যাপারটা কিভাবে পড়তে হয়? যেমন লক্ষ্য করেছেন হয়তো বা কিছুক্ষণ আগে আমি উদাহরণ দিচ্ছিলাম যে বা জবর বা, বা জবর বা, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা পেশ বু। তো দেখেন তো, এই যে বা জবর বা, এই বায়ের ওপর যেই একটা জবর আছে, এটা কি হারকাত নাকি হারকাত না? বলেন তো, একটু বুদ্ধি করে বলেন। বায়ের ওপর যে জবর আছে, বায়ের নিচে যে জের আছে, বায়ের ওপর যে পেশ আছে, এটা কি হারকাত কি হারকাত না? নিঃসন্দেহে হারকাত। তাহলে হারকাত, এক জবর এক জের এক পেশকে হারকাত বলছে, আর হারকাতের উচ্চারণটা তাড়াতাড়ি করতে হবে। তার মানে বা জবর বা, এটা খুব দ্রুত উচ্চারণ করতে হবে। এটা বলা যাবে না যে বা জবর বা। আরে ভাই, সূত্রে আমরা পড়ছি যে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে আপনি মুখে বলছেন তাড়াতাড়ি করতে হয়, অথবা আপনি কাজে করছেন বা জবর বা। তাহলে কি হলো? মুখে এক, অন্তরে আরেক। এর নাম কিন্তু মুনাফিক। সো খুব সাবধান, বি কেয়ারফুল। আপনাকে মুখেও বলতে হবে যে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। উচ্চারণের ক্ষেত্রেও, এটা আপনারা সামনে গেলে আরো ভালো স্পষ্ট বুঝতে পারবেন। জাস্ট এতটুকু বুঝে রাখেন যে হারকাতে কখনো টান দেওয়া যায় না। হারকাতে কখনো টান দেওয়া যায় না, কারণ এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, যত দ্রুত পারা যায় তত দ্রুত করতে হয়। বা জবর বা, বা, বা। এভাবে টান দিলে আপনার পড়া ফৌত, শেষ, ওই পড়া হয়ে গেছে, আর লাগবে না, ওই পড়া বাতিল। আবার বা জের বি, বাতিল। এটা হবে না। আপনাকে খুব দ্রুত উচ্চারণ করতে হবে। বা জের বি, বা জের বি, বা জের বি। তারপরে বা পেশ বু, বা পেশ বু। কেউ যদি এভাবে পড়ে আপনার সামনে, কেউ যদি এভাবে পড়ে যে বা পেশ বু, আপনি খুব সুন্দর করে বুঝাই দিবেন যে দেখো, এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়, আর হারকাতের উচ্চারণ না তাড়াতাড়ি করতে হয়। সো তুমি যে বা পেশ বু বলেছো, তুমি তাড়াতাড়ি করো নাই, তুমি টান দিয়েছো, যার কারণে তোমার পড়া হয়নি। তোমার পড়াটা অশুদ্ধ হয়ে যাবে, অশুদ্ধ হয়েছে, সুতরাং তুমি দ্রুত পড়ো। বা পেশ বু, বা জবর বা, বাজের বি, বা পেশ বু। কিন্তু এতক্ষণ যাবত দ্বিতীয় নাম্বার বিষয়ে আলোচনা করছিলাম, এটা স্কিপ করেছে, এটা আলোচনা করব আজকে ইনশাল্লাহ। তৃতীয় নাম্বার ব্যাপারটা দেখেন, এটা আমরা বিশদভাবে অনেক লং ক্লাস নিয়ে আলোচনা করব। তবে আজকে শুধু ধারণা দিয়ে নেই। এটা হচ্ছে তানবিন। এটা কি? তানবিন। জাস্ট এখানে আমরা বলেছিলাম এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। এখানে জাস্ট এক জবরের জায়গায় বলবো দুই জবর, দুই জের দুই পেশ। যখন থাকে এক জবর এক জের এক পেশ, তখন তার নাম হয় হারকাত। আর যখন হয় দুই জবর দুই জের দুই পেশ, তখন তার নাম হয়ে যায় তানবিন। খেল খতম। বুঝে থাকলে খুব সহজে বোঝার কথা। আমি সূত্রটা বলছি, সবাই আমার সাথে সাথে বুঝে শুনে উচ্চ আওয়াজে পড়ার চেষ্টা করেন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। আমার মনে হয় না যে এখনো হয়নি এমন কোনো পাবলিক আছে, কারণ আগেরটার মতোই জাস্ট এক জবরের জায়গায় দুই জবর, এক জেরের জায়গায় দুই জের, এক পেশের জায়গায় দুই পেশ। নামটা পরিবর্তন হয়ে হারকাতের জায়গায় হবে তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়।
আশা করছি এটাও আপনার আগে থেকে জানেন, তারপরও যারা জানেন না মুখস্থ করে নিয়েন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। 4 নম্বরের দিকে লক্ষ্য করেন, দেখেন তো 4 নম্বরে একটা চিহ্ন দেখা যায়, দেখতে পাচ্ছেন আপনারা? আমরা একদম সহজে বলে নিতে চাই যে আমরা এটাকে ধরে নিব উল্টা ভি। কি ভি? উল্টা ভি। তো এই যে উল্টা ভি একটা চিহ্ন, এটার নাম সুকুন। এটার নাম সুকুন। উল্টা ভি এর মতো যে চিহ্ন, এটার নাম সুকুন। 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 এখন অনেকেই বলতে পারেন হুজুর, এটার নাম সুকুন ঠিক আছে, তো এটার নাম তো যজমও বলা যায়। দেখেন, যজম আর সুকুনের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য বলতে আকৃতিগত, ওদের পরিচয় একটু পার্থক্য, বাট কাজ এক। একটা বাংলা প্রবাদ কিন্তু আছে, যেটাই লাউ সেটাই কদু। তো যেটাই লাউ সেটাই কিন্তু কদু, যেটাই চাল সেটাই কিন্তু চাউল। তো দেখেন, এটা হচ্ছে সুকুন। আপনারা কি আমার মাউসের কার্সারটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন গোল না? কেমন গোল না? অন্যান্য মাউসের কার্সার কিন্তু থাকে একটু ত্রিভুজ ক্যাটাগরির, এই যে এই টাইপেরই থাকে, বাট আমি কিন্তু এটা কাস্টমাইজ করে গোল করেছি, কেন জানেন? তো এই যে ত্রিভুজ বা উল্টা ভি, এটার নাম সুকুন। আর আমার মাউসের কার্সার যেমন দেখতে গোল, এটার নাম যজম। যজমের প্রয়োজন আমাদের নেই, এজন্য যজম জাস্ট একটু ধারণা দিয়ে রাখলাম। এই যে মাছের কাটা বা উল্টা ভি এর মতো, এটার নাম হচ্ছে সুকুন। আর আমার মাউসের কার্সার যেমন দেখতে গোল, এই গোল হচ্ছে এটার নাম যজম। 5 নাম্বার, 5 নাম্বার যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে তাসদিদ। এটার নাম কি? তাসদিদ। আমি খুব ভালো করে জানি যে এবার খুব সহজে বলতে পারবেন। এই তাসদিদ দেখতে কেমন বলেন তো? সহজ করে দিই। এটা একটা ইংরেজি স্মল লেটারের একটা অ্যালফাবেটের মতো, ডাব্লিউর মতো। ডাব্লিউ, এটা দেখতে ডাব্লিউর মতো। তাহলে সুকুন দেখতে কেমন? সুকুন দেখতে হচ্ছে উল্টা ভি এর মতো। এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। তাসদিদ, তাসদিদ দেখতে কেমন? এটা হচ্ছে ইংরেজি অ্যালফাবেট স্মল লেটার, ডাব্লিউর মতো দেখা যায়। এটার নাম হচ্ছে তাসদিদ। তাহলে এটার নাম সুকুন, এটার নাম তাসদিদ। এখন আমি আপনাদের কাছে একেবারে ফাইনালি জানতে চাই, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 4টি বিষয় আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন কিনা। 1 নম্বরে অক্ষর পরিচয়। আমি সকলের খুব তীক্ষ্ণ মনোযোগ আশা করছি সকলের, কারণ এখন আজকের আলোচনার একদম পারফেক্ট, পারফেক্ট একটা সময় বা একটা গুরুত্বপূর্ণ সময় এখন শুরু হলো। ধরেন আগামী 10 মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো হতে চলেছে। দেখেন, অক্ষর পরিচয়, যেহেতু অক্ষর পরিচয়, এখানে অক্ষর বলতে আমরা আরবি 29টি হরফকে বোঝাবো। তো 29টি হরফের মধ্যে সর্বপ্রথম যে হরফটি আসে, হরফটির নাম কি বলেন তো? হরফটির নাম হচ্ছে আলিফ। হরফটির নাম হচ্ছে আলিফ। এখন আমরা আলিফকে কি করে চিনবো? আলিফকে আমরা কি করে বুঝবো যেটা আলিফ? আমরা মোটামুটি 60 থেকে 70% মানুষ জানি আলিফ দেখতে এমন, বাদ বাকি 30% বা 25% মানুষ তো জানে না আলিফ কেমন। তো তাদের জন্য আমরা কি বলবো? চলেন আমরা আলিফকে একটু চিনে আসি। দেখেন, এই যে দেখেন একটা সোজা একটা দাগ দেখা যায়, এটা কিসের মতো দেখা যাচ্ছে? মনে একটু মনে মনে ভাবেন তো। আমার কাছে তো মনে হচ্ছে একটা কলমের মতো, দেখেন না, একটা একটা সোজা কলমের মতো। আর এই যে কলমের এই যে এখানে হেড থাকে না, বা এটা আপনি বলতে পারেন যে দাদার হাতের লাঠি কিছুটা, একদম যেই লাঠিগুলো বাঁকা থাকে সেই টাইপের লাঠি না, এটা কিছুটা, কিছুটা বাঁকা, হালকা একটু মাথা বাঁকা। আমরা সহজে বলতে পারি একটা কলমের মতো সোজা, একটা কলমের মতো সোজা যে রেখা, উপর থেকে নিচের দিকে যে একটা টান, একটা দাগ, এই হরফটির নামই হচ্ছে আলিফ। হরফটির নাম কি? হরফটির নাম হচ্ছে আলিফ। হরফটির নাম হচ্ছে আলিফ। অনেকেই, অনেকেই, অনেকেই ভুল বশত এটাকে বলে থাকে আলিফ, স্বর আ, লয় রস্বীকার, আর প, আলিফ, আলিফ, আলিফ এমন বলে। কিন্তু আজকে থেকে আলিফ, আলিফ, আলিফ এটা টোটালি ডিলেট করে দেওয়া লাগবে। একদম আপনার ব্রেন থেকে পার্মানেন্ট ভাবে ডিলিট করে ফেলতে হবে। আপনি সুন্দর করে উচ্চারণ করবেন আলিফ। আলিফ অর্থাৎ শেষে হচ্ছে ফ, স্বর আ, তারপরে হচ্ছে লয়ের শিকার, আর ফ, আলিফ, আলিফ। এবার আলিফের উচ্চারণ কিভাবে আমরা করব? আলিফের উচ্চারণটা কিভাবে হয়? দেখেন, যেটা আমরাকে বাংলাকে বাংলায় আমরা বলছি উচ্চারণ, আরবিতে সেটাকে বলা হয় মাখরাজ। অর্থাৎ প্রত্যেকটি অক্ষরের আলাদা আলাদা মাখরাজ রয়েছে। এই মাখরাজ যদি আপনার সঠিক হয়, উচ্চারণটা সঠিক হবে।
হরফের উচ্চারণটা সঠিক হবে। আপনার নাম যদি কেউ মানে ভুল ভাবে না, আপনিও কিন্তু কষ্ট পাবেন। আর দেখেন, মানুষ কিন্তু সবচেয়ে নিজের নামকে ভালোবাসে। শত কিছু ভুল হয়ে যাক, নিজের নাম যদি ভুল হয়, দেখবেন যে মানুষ একদম ক্ষিপ্ত হয়ে যায়। ঠিক আলিফও রাগ করবে যদি আপনি তার নামটি সঠিকভাবে না নেন। তাহলে আলিফের নামটি সঠিকভাবে নিতে গেলে কি করতে হবে? এখন আসেন, আপনাকে জোরে সোরে, ধমকের সুরে, দ্রুত গতিতে, কোনো টান না দিয়ে, সুন্দর করে, চমৎকার করে বলতে হবে আলিফ। অর্থাৎ যেন আপনার আশপাশে যদি কেউ থাকে, একদম যেন চমকে উঠে, ছিটকে উঠে, আরে সর্বনাশ, এটা কি পড়তেছে এটা। আপনি বলবেন আমি কোরআনের প্রথম যে অক্ষর দরকার আলিফ, এটা পড়ছি। এটা ধমকের সুরে পড়তে হয়। এখন কেউ যদি বলে আলিফ, 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 হবে না ভাই। আপনাকে একটা মুড নিয়ে বলতে হবে। আমি প্রথমেই বলেছি, আরবি পড়াটা হচ্ছে একটা মুডের পড়া, একটা ভালো লাগার পড়া, ভালোবাসার পড়া। আপনি এটা যদি মন মরা করে, মনে হচ্ছে যে ও বেঁচে আছে না মরে গেছে, আল্লাহ ভালো জানে, একটু ধাক্কা দিয়ে জোরে সোরে, কণ্ঠনালীর শুরু থেকে, আমি আবার রিপিট করছি, হলকের শুরু বা কণ্ঠনালীর শুরু থেকে জোরে সোরে ধাক্কা দিয়ে দ্রুততার সহিত আলিফ অক্ষরটি উচ্চারণ করতে হয়। আমি আরেকবার বলছি, কণ্ঠনালীর শুরু থেকে জোরে সোরে ধাক্কা দিয়ে আলিফ অক্ষরটি উচ্চারণ করতে হয়। কণ্ঠনালীর শুরু থেকে জোরে সোরে ধাক্কা দিয়ে আলিফ শব্দটি উচ্চারণ করতে হয়, আহ, অক্ষরটি উচ্চারণ করতে হয়। তাহলে চলুন, আমি বলছি, আমার সাথে সাথে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে জোরে সোরে পড়ুন। আলিফ, আলিফ, আলিফ। আশা করছি আমার মুখের বাতাস মোটামুটি শুনতে পাচ্ছেন, কারণ এখনকার বর্তমান টেকনোলজি মুখের বাতাস টাতাস আবার মোবাইল বন্ধ করে দেয় অটোমেটিক, যার কারণে হয়তোবা কিছুটা শোনা যেতে পারে। ওটা নয়েজ ভাবে ওটা ডিলিট করে দেয় বাতাসটাকে আর কি। তারপরেও আপনি হয়তোবা শুনতে পাবেন। আলিফ, মনে থাকবে? যারা নোট করছেন নোট করে ফেলেন। আলিফ অক্ষরটি বা হরফটি কণ্ঠনালীর শুরু থেকে বা গলার শুরু থেকে জোরে সোরে ধাক্কা দিয়ে দ্রুততার সহিত ধমকের সুরে উচ্চারণ করতে হয়। যেমন আলিফ, আলিফ, আলিফ। ওকে, এবার আলিফের গঠন প্রণালী সম্পর্কে একটু আলোচনা করা যাক। যে আমরা তো চিনলাম যে আলিফ দেখতে একেবারে খাড়া টান, একেবারে খাড়া টান, বা একটু কলমের মতো, একটু হালকা একটু মাথা আছে, বা একটা মাথা না থাকলেও প্রবলেম নাই। যেমন দেখেন এখানে মাথা কিন্তু নেই, যেমন এই আলিফে কোনো মাথা নেই। ঠিক আছে, তো আমরা ধরে নিতে পারি যে আলিফের এরকম সোজা একটা টান, ওপর থেকে নিচের দিকে একটা বরাবর টান। ঠিক আছে, এটা হচ্ছে আলিফ। এখন এই আলিফ শব্দের মধ্যে তিনটি জায়গাতে বসতে পারে। শুধু আলিফ নয়, প্রত্যেকটি আরবি হরফ, প্রত্যেকটি আরবি হরফ শব্দের মধ্যে তিন ভাবে অবস্থান করতে পারে। প্রথম যেটা, সেটা হচ্ছে শব্দের প্রথমে থাকতে পারে। এটা শুধু আলিফের ক্ষেত্রে নয়, প্রত্যেকটি অক্ষরের ক্ষেত্রে। শব্দের প্রথমে থাকতে পারে, শব্দের মাঝখানে থাকতে পারে, শব্দের শেষে থাকতে পারে। শব্দের প্রথমে থাকতে পারে, শব্দের মাঝখানে থাকতে পারে, শব্দের শেষ থাকতে পারে। যেমন যদি আমি আপনাকে বাংলা উদাহরণ দিই, যেমন ধরেন ক একটা বর্ণ। এখন এই ক বর্ণ কি শুধু শব্দের শুরুতেই বসবে এমন কোনো কথা আছে? না। এই ক বর্ণটা শব্দের শুরুতে বসতে পারে, মাঝে বসতে পারে, শেষেও বসতে পারে। ঠিক আরবি 29টি অক্ষরও তাই। এটা শব্দের শুরুতে বসতে পারে, শেষে বসতে পারে, এবং মাঝেও বসতে পারে। এখন আমাদেরকে জানতে হবে যে আসলে শব্দের শুরুতে বসলে আলিফকে কেমন দেখা যায়, শব্দের মাঝে বসলে কেমন দেখা যায়, আর শব্দের শেষে বসলে কেমন দেখা যায়। আলিফ যখন প্রথমে বসে তখন আলিফের আকৃতির কোনো পার্থক্য হয় না, কোনো ব্যতিক্রম ঘটে না। তাহলে প্রথম আমরা বুঝলাম। এবার আলিফ যদি শব্দের মাঝে বসে কেমন হবে, এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো। আলিফ মাঝে বসলেও যেমন, শেষে বসলেও তেমন। লক্ষ্য করে দেখেন, এটা আসলে জুম করা যায় না আসলে সেভাবে। দেখেন এই যে, জুম না করলেও আশা করছি ভালো মতো বুঝতে পারছেন, এই যে একটা খাড়া দাগ, দেখেন এই যে অক্ষরের সাথে যুক্ত হয়ে গিয়েছে। লক্ষ্য করে দেখেন, আলিফ যখন প্রথমে ছিল এটা নিজের আকৃতিতে ছিল, যখন মাঝে আসছে, যদিও আলিফ মাঝে আসতে পারে না, কারণ আলিফ এমন একটা অক্ষর যে অক্ষরের সাথে অন্য অক্ষরের একটু একটু বিরোধ আছে। সহজে বোঝানোর জন্য বলছি, আবার এটা অন্যভাবে নিয়েন না। আলিফ হচ্ছে ডানপন্থী একটা অক্ষর। আমি কিন্তু জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলছি, এটা অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আলিফ শুধু তার ডান দিকে কাউকে গ্রহণ করে, আর আলিফ তার বাম দিকে কাউকে
জায়গা দিতে চায় না। যেমন দেখেন, এই জায়গায় দেখেন, আলিফের বামে কিন্তু একটা অক্ষর আছে, বাট ও হাত ধরে আছে কার, দেখেন তো, ডান পাশের অক্ষরের। চমৎকার ব্যাপারটা না? আলিফ সবসময় ডানকে প্রেফার করে, সে ডানকে সবসময় পছন্দ করে, সে ডানকে ভালোবাসে, কারণ সে জানে যে ডান হচ্ছে বরকতি জিনিস। কারণ এই কারণে আলিফ সবসময় তার ডান দিকের হরফের সাথে লেপ্টে থাকে। আলিফ যদি শেষেও বসে, আলিফ যদি শেষেও বসে, তাহলে তারপরেও তার অবস্থা মাঝে বসার মতোই, তার মানে তার ডান দিকের অক্ষরের হাত সে ধরে থাকবে। বুঝতে পারছেন কি আপনারা? একটু মাথার উপর দিয়ে যেতে পারে, তারপর আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথমে বসলে নিজের আকৃতিতে, মাঝে এবং শেষে যদি বসে তাহলে তার ডান পাশের অক্ষরের হাত ধরে থাকে। আমরা আরেকটু সহজ করে বোঝাতে পারি এই মানে পিকচারটি দিয়ে। লক্ষ্য করে দেখেন, এটা হচ্ছে প্রথমের অবস্থা, দ্বিতীয় অবস্থা হচ্ছে এটা, এবং শেষের অবস্থা হচ্ছে এটা। লক্ষ্য করে দেখেন, যখন আলিফটি একেবারে শেষে আসছে, তখন এটা দেখতে ইংরেজি অ্যালফাবেট একটা অক্ষরের মতো মনে হচ্ছে, ইংরেজি একটা লেটারের মতো মনে হচ্ছে। বলতে পারেন সেই লেটারটা কি? এই যে দেখেন না, যখন সে শেষে আসছে, যখন সে মাঝে আসছে, তখন কিন্তু একটা বর্ণের মতো দেখা যাচ্ছে, ইংরেজি একটা লেটারের মতো দেখা যাচ্ছে। বলেন তো সেই লেটারটা কি? লেটারটা কি? বলেন, একটু বুদ্ধি করে বলেন। সেটা হচ্ছে ইংরেজি লেটার এল এর মতো। এল, বড় হাতে এল, বা এল, যেটা আপনারা যাই বলেন না কেন, এটা তো এখন অনেকে অনেক ভাবে উচ্চারণ করে, অনেকে বল এল, অনেকে বল এল, সে যাই হোক না কেন। তাহলে প্রথমে বসলে নিজের আকৃতিতে থাকবে, মাঝে এবং শেষে যখন বসবে তখন ইংরেজি বর্ণমালা এল এর মতো থাকবে। সহজে যদি আমরা বলি, ও সবসময় ডানপন্থী, এবং সে তার ডান হাত দিয়ে তার ডান পাশের অক্ষরকে ধরে থাকবে, সেটা যদি মাঝেও হয়, সেটা যদি শেষেও হয়। তাহলে আশা করছি আলিফ দেখতে কেমন, আলিফ প্রথমে বসলে কেমন হবে, মাঝে বসলে কেমন হবে, শেষে বসলে কেমন হবে, আপনাদের কাছে একদম পানির মতো পরিষ্কার। এই যে দেখেন, 6 নাম্বার ঘরে লক্ষ্য করে দেখেন সবাই, এই যে অক্ষরটি দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রথমের আলিফ। এই যে মাঝের যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাঝের অথবা শেষের আলিফ, এটাও কিন্তু প্রথমের আলিফ। বুঝতে পেরেছেন? এখন একটা মজার ব্যাপার, আজকের সর্বশেষ চমক। চমকটা বলার আগে ছোট্ট একটা উদাহরণ দেই। মনে করেন একজন মুসলমান, সে নামাজ কালাম হজ জাকাত সবকিছুই করছে, বা নামাজ কালাম ঠিকঠাক মতো পড়ে। তো সে মানুষটা কিন্তু স্বাভাবিক। তার নাম মনে করেন আহ আব্দুল হালিম। তার নাম আব্দুল হালিম। এখন আল্লাহর অশেষ রহমতে সে, তার আল্লাহ সামর্থ্য দান করেছেন, সেই ব্যক্তিটা কি করলো, সে করতে গেল। হজ করে ফিরে আসার পরে দেখবেন তার নামের আগে সে একটা লকব লাগায়। সে লকবটা কি বলেন তো? হজ করে আসার পর কি লকব লাগায়? আলহাজ। যে মানুষটার নাম ছিল আব্দুল হালিম, সে মানুষটি এবার তার নাম কি লিখবে? আলহাজ আব্দুল হালিম। মানে মানুষটা কিন্তু একই, জাস্ট একটু একটু আমলের কারণে আর একটা সফরের কারণে তার নামটা পরিবর্তন হয়ে হয়ে গেছে কি, আলহাজ আব্দুল হালিম। আলহাজ আব্দুল হালিম ছিল আব্দুল হালিম, বাট হজ করার কারণে তার নামটা হয়ে গেছে আলহাজ আব্দুল হালিম। ঠিক আলিফের ক্ষেত্রটাও একই রকম। যখন এই অক্ষরটি একাকী থাকে, এই যে যেমন দেখেন, এই যে এই অক্ষরটি যখন একাকী আছে তখন এটার নাম হচ্ছে আলিফ। কিন্তু এই আলিফের ওপর যখন জবর জের পেশ, মানে যেটা জবর জের পেশ সুকুন তাসদিদ পাওয়া যায়, তখন সে আলিফকে আর আলিফ বলা যায় না। যেমন করে আব্দুল হালিম সাহেব হজ করে আসার পর ওনাকে আর শুধু আব্দুল হালিম আমরা বলি না, বলি আলহাজ আব্দুল হালিম। ঠিক আলিফের ওপর যখন জবর জের পেশ সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন আলিফ বলা যায় না, তখন তাকে বলতে হয় হামজা। অনেকের মনের মধ্যে উতাল পাতাল শুরু হয়ে গেছে, আমি বুঝতে পারছি যে হুজুর এই শেষে এসে কি পেঁচালো আলোচনা আপনি করছেন, বা কঠিন আলোচনা আপনি করছেন। একটু বোঝার চেষ্টা করেন, আমরা এখনই শেষ করে দেব ইনশাআল্লাহ। আলিফ যখন খালি থাকে তখন সেটার নাম হচ্ছে আলিফ। অর্থাৎ এই অক্ষরটির ওপরে, এই যে অক্ষরটি যখন একাকী থাকে তখন তার নাম আলিফ। কিন্তু যখন তার উপরে জবর জের পেশ সুকুন তাজদিদ, এই কিছুর ভিতরে যে কোনো একটা কিছু হাজির হয়ে যায়, চলে আসে, তখন তার নাম আর আলিফ থাকে না, তখন তার নাম হয়ে যায় হামজা। আমরা একটা সূত্র বলি, আপনারা সবাই আমার সাথে বলার চেষ্টা করেন। আলিফে যখন জের জবর পেশ অথবা
আলিফে যখন জের জবর পেশ অথবা, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। এটা সকলকে মুখস্থ করে নিতে হবে, খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। যখন অক্ষরটি ফাঁকা তখন তার নাম আলিফ, আর যখনই ওটার উপর জবর আসুক, জের আসুক, পেশ আসুক, সুকুন আসুক, তাসদিদ আসুক, যা কিছু আসুক না কেন, তখন তার নাম আর আলিফ বলা যাবে না, তখন তাকে বলতে হবে হামজা। মানে যেটাই আলিফ সেটাই হামজা, শুধু পার্থক্য হলো আলিফ যখন খালি থাকে তখন তার নাম আলিফ, আর যখন ওর উপর কোনো কিছু চলে আসে তখন তার নাম হয়ে যায় হামজা। তার এখন আপনার একটু ব্রেন খাটায় বলেন তো দেখি, যে 6 নাম্বার ঘরে যে অক্ষরগুলো দেখা যাচ্ছে, এগুলো কি আলিফ বলবো নাকি হামজা বলবো? কি বলবো? হামজা জবর আ, টাস টাস আ, এমন না কিন্তু। হামজা জবর আ, হামজা জবর আ। কেউ যদি এভাবে বলে হামজা জবর আ, ভুল। হামজা জের ই, ভুল। হামজা পেশ উ, ভুল। কারণ কি? প্রথম নাম্বার কারণ হচ্ছে হারকাতে টান দেওয়া যায় না। সূত্র মনে আছে তো, এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আর দ্বিতীয় নাম্বার, হামজার উচ্চারণটা শক্ত করে, ওই যে বললাম আলিফ আর হামজা একই তো জিনিস, হলকের শুরু থেকে শক্ত করে ধমকের সুরে বলতে হয়। তাহলে এই উচ্চারণটাই ধমকের সুরে, জোরে সরেই বলতে হবে। আপনি মরার মতো করে একদম নিস্তেজ হয়ে বলবেন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হবে না। টাস টাস করে বলতে হবে, ভাব নিয়ে বলতে হবে। তাহলে চলুন ভাব নিয়ে একটু পড়ি। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা পেশ উ। এটা আবার খুব বেশি উ, উ, উ এভাবে ধাক্কা দিন না। এভাবে ধাক্কা দিলে কিন্তু এটা আলাদা দিকে চলে যাবে, সে ব্যাপারে আমরা এখন আলোচনা করছি না। জাস্ট ধাক্কা অত বেশি দেওয়া যাবে না। হামজা জবর আ, হামজা জবর আ, আ, টান যেন না হয়। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। হামজা জের ই, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। হামজা পেশ উ, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। একটু সুন্দর করে ধাক্কা দিয়ে ধমকের সুরে, আ, ই, উ, আ, ই, উ। তো এই হলো আমাদের আজকের একটি অক্ষরের পরিচয়, সেটা হচ্ছে আলিফ। আবার ওটার নামই হামজা। যখন ফাঁকা থাকছে তার নাম হয়ে যাচ্ছে আলিফ, আর যখন তার উপর কোনো কিছু আসছে তখন তার নাম হয়ে যাচ্ছে হামজা। আশা করছি আলিফ হামজা সহ আমাদের প্রত্যেকটি বিষয়, হারকাত, তানবিন, সুকুন, তাসদিদ এবং অক্ষর পরিচয়ের মধ্যে একটি অক্ষর, সেটা হচ্ছে আলিফ আবার হামজা, এটা সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে আমরা আর আজকের মতো বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, বিদায় নিচ্ছি আজকের মতোই। এবং আবার আল্লাহ যদি তৌফিক দান করেন, আগামী পরশুদিন আপনাদের সাথে আবার কথা হবে। আপনারা সকলেই পবিত্র মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করবেন, নামাজ পড়বেন, তসবিহ তাহলিল করবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন তেলাওয়াত শুনবেন, অন্যের কাছ থেকে ভালো পরামর্শ নেবেন, পরামর্শ দিবেন। সর্বোপরি আমার জন্য প্রাণ খুলে দোয়া চাচ্ছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, সবল থাকি, আপনাদের খেদমতে নিয়োজিত থাকতে পারি। আর আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন ইমানি হালাতে, সুস্থ হালাতে রমজানের প্রত্যেকটি আমল যথোপযুক্ত ভাবে করার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাযা মা ইনদি ওয়া তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।